আজকে আমরা কি দেখবো না এইচএনই স্টেন। এইচএনই মানে হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেন। যেমন আমরা লিসম্যান স্টেন পড়েছি, এরকম এই এইচএনই স্টেনও পড়তে হবে। লিসম্যান স্টেন হতো হেমাটোলজির জন্যে, ব্লাডের, আর এই এইচএনই স্টেন হয় কিসের জন্যে না টিস্যুর জন্যে। কোনো টিস্যু যখন স্পেসিমেন বায়োপসি হবে সে তখন এই এইচএনই স্টেন করা হয়। এই স্টেন করার পর আমরা এইরকম দেখতে পাবো, এরকম পিঙ্ক আর ব্লু এই দুটো কালার দেখতে পাবো, পিঙ্ক ভায়োলেট এই কালারগুলো আমরা দেখতে পাবো। এগুলো আমরা দেখে কি বুঝবো সেগুলো আজকে আমরা জানবো। এই স্টেনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হেমাটক্সিন ইওসিন স্টেন থেকে পরীক্ষার জন্যে, ইন্টারনাল বা ইউনিভার্সিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই হেমাটক্সিন ইওসিন স্টেনের প্রসিজার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট। আর এই হেমাটক্সিনের কিছু টাইপস রয়েছে, সেই টাইপসগুলি ইম্পর্টেন্ট। আর এর কম্পোজিশন রয়েছে, তার কী কাজ, কোন কম্পোজিশনের কী কাজ, সেই কাজগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানে হেমাটক্সিলিন ইম্পর্টেন্ট, এর টাইপস ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এদের প্রিন্সিপাল ইম্পর্টেন্ট এইচএনই স্টেনের, আর তার সাথে হচ্ছে প্রসিডিওর। তাহলে বোঝা গেছে কী কী ইম্পর্টেন্ট? হ্যাঁ দিদি। প্রিন্সিপাল প্রসিজার এইগুলোই আসে পরীক্ষা। এখানে প্রিন্সিপাল পুরো দিয়ে রাখা রয়েছে, এখান থেকে এতটা। দিদি এটা আমাদের এখনো পড়ায়নি জানো। হ্যাঁ পড়াবে, ঠিক আছে, এটা সুবিধাই হবে। দাঁড়াও, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখিনি, পরে প্রিন্সিপাল জানবো, তাহলে সুবিধা হবে। দেখো দিদি ক্লাসের থেকে এখানে বেশি ভালো বোঝা যায়, মানে এটা দেখে দেখে বলো না, মানে বোঝা যায় ভালো। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে এই স্পেলিংটা হেমাটক্সিলিন, অনেকে বলে হেমাটোজাইলিন নয়, হেমাটক্সিলিন, ঠিক আছে? হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেন। এই হেমাটক্সিলিন স্টেনটা কি? এটা একটা মোস্ট কমনলি ইউজ ডাই কোথায় ইউজ করা হয়? প্যাথোলজি ল্যাবে, মেনলি হিস্টোপ্যাথোলজিতে। হিস্টোপ্যাথোলজি কেন বলছি? হিস্টো মানে কি? টিস্যু, মানে হচ্ছে যখন টিস্যুর আমরা স্টেন করব, কোন স্টেন করব? এই এইচএনই স্টেন করব। তাহলে এইচএনই স্টেন কার জন্য করা হয়? টিস্যুর জন্য করা হয়, এই জন্যই হিস্টোপ্যাথোলজিতে ইউজ করা হয় এটা। এবার এই হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেনে ইওসিনও দেওয়া হয়, মানে হেমাটক্সিলিন প্লাস ইওসিন। আমরা লিসম্যান স্টেনেও পড়েছিলাম যে দুই রকম হয়, একটা হয় বেসিক আর একটা হয় অ্যাসিডিক। কারণ কি? আমাদের নিউক্লিয়াস, এটা কেন হয় বলে দিচ্ছি। দেখো, এটা আমাদের পুরো সেলের ভেতর কি আছে? আমাদের নিউক্লিয়াস রয়েছে। এবার আমাদের নিউক্লিয়াসের ভেতরে কে রয়েছে? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ থাকতে পারে। নিউক্লিক অ্যাসিড রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? নেচার অ্যাসিড হয়ে যাবে, মানে নিউক্লিয়াস হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। তাহলে অ্যাসিড কাকে অ্যাট্রাক্ট করবে? হ্যাঁ, অ্যাসিড কাকে অ্যাট্রাক্ট করবে না? বেসিক স্টেনকে। আর এই যে সাইটোপ্লাজম হচ্ছে কি? সাইটোপ্লাজমের নেচার হচ্ছে বেসিক, তাহলে কাকে অ্যাট্রাক্ট করবে না? অ্যাসিডিক স্টেনকে। এটাই হচ্ছে আমাদের সমস্ত স্টেনের প্রিন্সিপাল, এটাই, যেটা অ্যাসিডিক হবে সে অ্যাট্রাক্ট করবে বেসিক স্টেনকে, সে বেসিক স্টেনের কালার নেবে। আর সাইটোপ্লাজম হচ্ছে আমাদের বেসিক, এই জন্য অ্যাসিডিক স্টেনের কালার নেবে। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে ইওসিন কি আর হেমাটক্সিলিন কি। ইওসিন হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, ইওসিন হচ্ছে অ্যাসিডিক স্টেন। তাহলে কাকে স্টেন করবে? সাইটোপ্লাজমকে। আর হেমাটক্সিলিন হচ্ছে বেসিক, তাহলে কাকে অ্যাট্রাক্ট করবে? যেটা অ্যাসিডিক। কে অ্যাসিডিক? না নিউক্লিয়াস, কারণ তো নিউক্লিক অ্যাসিড রয়েছে। তাহলে সাইটোপ্লাজম কীরকম হবে? ইওসিনের কালার নেবে। এবার দেখো এইখানে, এবার ছবিটা দেখো, তাহলে এবার ভালো করে বোঝা যাবে। এখানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ভায়োলেট কালারগুলো দেখতে পাচ্ছি, আবার পিঙ্ক দেখতে পাচ্ছি প্রচুর। তাহলে এই যে পিঙ্কগুলো দেখতে পাচ্ছি, ধরো এই ছবিটা দেখো, এই যেখানে আমরা পিঙ্কগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি?
এগুলো সাইটোপ্লাজমের ওইখানটা, তাহলে এটা কাকে কে কালার করেছে সাইটোপ্লাজমটা? এটা অ্যাবনর্মাল, ঠিক আছে, এটা অ্যাবনর্মাল, এটা নর্মাল স্ট্রেন, এটা নর্মাল। তাহলে সাইটোপ্লাজম কার কালার নিয়েছে? ইওসিনের কালার নিয়েছে, পিঙ্ক। পিঙ্কের অনেক শেড রয়েছে সেগুলো। আর নিউক্লিয়াস কি নিয়েছে? হেমাটোক্সিলিনের কালারটা। এটাই হচ্ছে মেন প্রিন্সিপাল। আবার ইন্ট্রোডাকশনে ফিরে আসি। এখানে কি দিয়েছে? ইট ইজ এ কম্বিনেশন অফ হেমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন। একটা হচ্ছে অ্যাসিডিক আর একটা হচ্ছে বেসিক। হেমাটোক্সিলিন দেখো ইজ এ গুড নিউক্লিয়াস স্টেন, এখানে এটা বলেই দিয়েছে হেমাটোক্সিলিন কি নিউক্লিয়াস স্টেন। তাহলে হেমাটোক্সিলিন কাকে স্টেন করবে? এই নিউক্লিয়াসকে। কারণ কি? হেমাটোক্সিন হচ্ছে একটা বেসিক স্টেন। হেমাটোক্সিন হচ্ছে একটা বেসিক স্টেন। এই কাকে কালার করবে? যেটা অ্যাসিডিক, সেলের মধ্যে অ্যাসিডিক কে? নিউক্লিয়াস। এই জন্য হেমাটোক্সিন ইজ এ গুড নিউক্লিয়াস স্টেন অ্যান্ড ইট স্টেনস দ্য নিউক্লিয়াসকে কি রকম স্টেন করে? ব্লুইশ ব্ল্যাক। তাহলে হেমাটোক্সিলিন কিরকম করে? ব্লুইশ ব্ল্যাক। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এবারে হেমাটোক্সিলিন আমরা কোথা থেকে পাই? হেমাটোক্সিলিন পাওয়া যায় একটা গাছ থেকে। সেই গাছটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, সায়েন্টিফিক নেম, হেমাটক্সিলাম ক্যাম্পেচিনাম। হেমাটক্সিলাম ক্যাম্পেচিনাম। এই গাছ থেকেই আমরা, মানে এই গাছের ছাল থেকে আমরা হেমাটক্সিলিন স্টেনটা পাই। এই জন্যই এর নাম হেমাটক্সিলিন, হেমাটক্সিলাম ক্যাম্পেচিনাম গাছটা থেকে। এটা ভাইভার জন্য বা এমনি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। গাছটার নাম হেমাটক্সিলাম ক্যাম্পেচিনাম। গাছের ছাল থেকে আমরা হেমাটক্সিলিন পাই। ঠিক আছে, এবার এই গাছটা কোথায় পাওয়া যায়? গাছটা মেক্সিকোতে পাওয়া যায়। এটা আমাদের ভারতে পাওয়া যায় না, এটা মেক্সিকোতেই পাওয়া যায়। এবার মেক্সিকোর এই ক্যাম্পেচি স্টেটে। তাহলে এটা বোঝা গেছে যে হেমাটক্সিলিনের সোর্স কি। মেক্সিকোতে, হ্যাঁ, ক্যাম্পেচি বলে একটা স্টেট রয়েছে, সেখানে হেমাটক্সিলাম ক্যাম্পেচিনাম বলে একটা গাছ রয়েছে, সেই গাছের ছাল থেকে এই নিউক্লিয়াস স্টেনটা পাওয়া যায়। এই জন্যই এর নাম হেমাটক্সিলিন, এই কারণে। এটা হলো ইন্ট্রোডাকশনটা। এবার এর প্রিন্সিপালটা আমি চলে আসি। দেখো, এবার আমি যে হেমাটক্সিলিন স্টেনটা যে পাচ্ছি, হেমাটক্সিলিন ইজ এক্সট্রাক্টেড ফ্রম হেমাটক্সিলন ক্যাম্পেচিনাম ট্রি আপন হুইচ অন অক্সিডেশন। এবার একে অক্সিডেশন করতে হবে। এই যে গাছ থেকে আমি যে পাচ্ছি, আমি ধরো গাছ থেকে মধু পাচ্ছি, মধুকে রাখে আমি ডাইরেক্ট খেতে পারি? ওকে আর ফিল্টার করতে হবে, তারপরে খেতে পারবো। সেরকম গাছ থেকে আমরা ডাইরেক্ট যখন আমরা পাচ্ছি হেমাটক্সিলিনটাকে, আমরা সেটা ডাইরেক্ট ইউজ করতে পারবো না। একেও কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। কি কি প্রসেসের মধ্যে যেতে হবে? অক্সিডেশনের মধ্যে দিয়ে যেতে হবে। অক্সিডেশনে কি হয়? অক্সিজেনের সাথে রিয়াকশন হয়, এটা কি হচ্ছে অক্সিডেশন। এই অক্সিডেশনের ফলে হেমাটিন তৈরি হয়। হেমাটক্সিলিন থেকে হেমাটিন তৈরি হয়। আমরা এই হেমাটিন এক জায়গায় নাম শুনেছি, কোথায় শুনেছি? স্যালিস মেথডে। মানে আমরা যে হিমোগ্লোবিন যে এস্টিমেট করতাম, দুটো প্রসেস ছিল, সায়ানমেথ হিমোগ্লোবিন আর স্যালিস। স্যালিসের কি ছিল? যে হিমোগ্লোবিনটা অ্যাসিড হেমাটিনে কনভার্ট হয়ে যায়। তাহলে এই হেমাটিন কথাটা আমরা সেখানে পেয়েছিলাম। তাহলে হেমাটিন কখন আমরা পাবো? যখন এই হেমাটক্সিলিনটা কনভার্ট হয়ে যাবে। কীভাবে কনভার্ট হবে হেমাটিনে? অক্সিডেশনের ফলে। হেমাটক্সিলিন অক্সিডেশনের ফলে হেমাটিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই হেমাটিন কালারটা দেবে। হেমাটক্সিলিনের কোনো কালার নেই, হেমাটিনের কালারটা এর নেয়। হেমাটক্সিন কীভাবে পাবো? অক্সিডেশনের পরে আমরা পাবো। অক্সিডেশন করতে হবে। এবার এই অক্সিডেশন দুই রকম হয়, একটা হয় ন্যাচারাল আর একটা হয় কেমিক্যাল। কেমিক্যাল যে আমরা ল্যাবে করতে পারি, আর নাহলে ন্যাচারাল কীভাবে করতে পারি? সানলাইটের মধ্যে রেখে, সূর্যের আলোর মধ্যে 1 মাস 1.5 মাস আমরা সূর্যের আলোর মধ্যে হেমাটক্সিনটাকে রাখতে হবে। অত সময় নেই, এই জন্য কেমিক্যাল দিয়ে করা হয়। ঠিক আছে, এটা হলো প্রথম। তারপরে হচ্ছে ইওসিন ডাই, এটা হেমাটক্সিনের। এবার ইওসিন হচ্ছে অ্যাসিডিক ডাই, তাহলে ও বেসিককে করবে। বেসিককে সাইটোপ্লাজম। ইওসিন সাইটোপ্লাজমকে স্টেন করে। কেন সাইটোপ্লাজমকেই করে? এবার এই কারণটা জেনে রাখো। ইওসিন ইজ এ অ্যাসিডিক ডাই, হেন্স ইট হ্যাজ নেগেটিভ চার্জ। ইওসিনের নেগেটিভ চার্জ রয়েছে। ঠিক আছে, ইওসিন ডাইয়ের নেগেটিভ চার্জ। আর
আমাদের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সাইটোপ্লাজম আর সব, যে এরা হচ্ছে পজিটিভ চার্জ, এই জন্য ওকে অ্যাট্রাক্ট করে। এই কারণে মানে চার্জ দিয়েও আমি বোঝাতে পারি এটা, ঠিক আছে। আমাদের সাইটোপ্লাজম হচ্ছে পজিটিভ চার্জ আর ইওসিন হচ্ছে নেগেটিভ চার্জ, এই জন্য এদের মধ্যে রিয়াকশান হয়, একসাথে ওরা থাকে। আর আমাদের হেমাটোক্সিলিন হচ্ছে বেসিক ডাই, এ হচ্ছে পজিটিভ চার্জ, আর আমাদের নিউক্লিয়াস হচ্ছে নেগেটিভ চার্জ। কীভাবে বুঝবে আর একটা বলে রাখছি, দেখো এই ট্রিকটা মাথায় রাখবে। আমাদের তো সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কে রয়েছে? ডিএনএ। ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএ বা আরএনএ রয়েছে, মানে নিউক্লিক অ্যাসিড রয়েছে, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে, অ্যাসিড। এবার যে কোনো অ্যাসিডে কি থাকে, মানে ওদের মেন কার্যকরীমূলকটা কি? COOH। এবার COOH কি? নেগেটিভ, তো এর চার্জ কি? নেগেটিভ। তাহলে আমাদের নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের চার্জ হচ্ছে নেগেটিভ, নিউক্লিয়াস হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে নিউক্লিয়াস কাকে অ্যাট্রাক্ট করবে? যে স্টেনের পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ হচ্ছে হেমাটোক্সিলিন, এইভাবেও বলতে পারো। আর ইওসিন হচ্ছে কি? পজিটিভ চার্জ। তাহলে ইওসিন কাকে অ্যাট্রাক্ট করবে? যার নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ কার? সরি, উল্টো বলে ফেললাম। ইওসিন নেগেটিভ আর সাইটোপ্লাজম পজিটিভ। হ্যাঁ, তাহলে বোঝা গেছে এটা, মানে চার্জ দিয়েও আমরা বলতে পারি। হ্যাঁ দিদি, এটাই হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপালে তোমরা ধরো তুমি ভুলে গেছো, এত 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 বড় লেখা লিখতে পারবে, তখন এই জিনিসটা দিয়ে দেবে, মানে এইরকম দিয়ে দিতে পারি ছবি ভাবে, মানে এইভাবে অ্যারো দিয়েও দিতে পারো। নিউক্লিয়াস হচ্ছে নেগেটিভ চার্জ। কেন নেগেটিভ চার্জ? নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউক্লিক অ্যাসিড রয়েছে, ডিএনএ আরএনএ রয়েছে, নিউক্লিক অ্যাসিড। এবার যে কোনো অ্যাসিডের কার্যকরীমূলক কি হয় না? COOH-। এই জন্য নিউক্লিয়াস হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এ কাকে অ্যাট্রাক্ট করবে? পজিটিভ চার্জকে। পজিটিভ চার্জকে হেমাটোক্সিলিন। এইভাবে মাথা রাখতে পারো, এইভাবেও লিখতে পারো। তাহলে এই ওপরে 3টে পয়েন্ট হয়ে গেল, 3টে পয়েন্টে এটাই লেখা ছিল। এবার 4 নম্বর পয়েন্ট কি রয়েছে না? H&E স্টেন ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। এবার এই হেমাটোক্সিন ইওসিন স্টেনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রোগ্রেসিভ, মডিফাইড প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ। এবার এই প্রোগ্রেসিভ, মডিফাইড প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ এই জিনিস 3টে কি? প্রোগ্রেস মানে কি? বাড়ছে, ঠিক আছে। প্রোগ্রেসিভ স্টেনিং কখন হয়? মানে হচ্ছে ধরো আমি প্রচুর স্টেন দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে কমাবো, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ। দেখো মানে এক্সেস, ধরো প্রোগ্রেসিভ স্টেনিং টেক্স প্লেস উইথাউট এ ডিফারেন্ট ফ্রম রিমুভিং এনি এক্সেস আফটার অ্যাডিং হেমাটোক্সিন। মানে কি? ধরো এখানে ধরো আমি স্টেন দিচ্ছি, আমি অনেক স্টেন দিয়ে দিচ্ছি, অনেক হেমাটোক্সিন আমি বেশি দিয়ে দিচ্ছি, এবার এটাকে আস্তে আস্তে আমায় কমাতে হবে। আমি কমাচ্ছি, দিয়েছি, আমি প্রচুর দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে আমি কমাচ্ছি, এরমভাবে আমি কমাচ্ছি, এরমভাবে আমি কমাচ্ছি। এই যে কমাচ্ছি, যেটা একবার প্রচুর দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে কমাচ্ছি, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ স্টেন। সে তাহলে প্রোগ্রেসিভ স্টেনিং মানে কি? মানে আমরা বেশি পরিমাণে প্রথমে আমরা স্টেন দিয়ে দিচ্ছি, তারপর ওকে আস্তে আস্তে কমাচ্ছি, এটা হচ্ছে প্রোগ্রেসিভ। আর রিগ্রেসিভ কি? রিগ্রেসিভ তাহলে কি হবে? উল্টো হবে। রিগ্রেসিভে কি হবে? রিগ্রেসিভ হবে প্রথমে স্টেন নেই, এবার আস্তে আস্তে আমি স্টেন দিচ্ছি, প্রথমে অল্প দিলাম, তারপর আরেকটু দিলাম, তারপর আরও দিলাম, এটা হয়ে গেল রিগ্রেসিভ। আর প্রোগ্রেসিভ কি? অনেক রয়েছে, আস্তে আস্তে কমাচ্ছে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ। তাহলে বোঝা গেছে রিগ্রেসিভ আর প্রোগ্রেসিভ? হ্যাঁ দিদি। তাহলে প্রোগ্রেসিভে একবারে অনেক দিয়ে দেবো, তারপর এক্সেসটাকে কমাবো। আর রিগ্রেসিভে হয় উল্টোটা, অল্প অল্প করে দেবো। আর মডিফাইড প্রোগ্রেসিভ হচ্ছে অল্প অল্প করে দেবো, এরকম। এটাই মানে হেমাটোক্সিলিন 3 ভাগেও কাজ করতে পারে: প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর মডিফাইড প্রোগ্রেসিভ। এবার আমরা কীভাবে কাজ করবো এটা আমাদের উপর ডিপেন্ড করবে, কখন আমরা প্রোগ্রেসিভ করবো, কখন আমরা রিগ্রেসিভ করবো, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটাই হচ্ছে মেন প্রিন্সিপাল। বললে আমরা প্রিন্সিপাল হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই জন্য পরীক্ষা যতটা লিখতে হবে ততটা অনুযায়ী লেখাই আমি দিয়ে রেখে দিয়েছি এখানে, তোমাদের সুবিধা হবে।
আর ইন্ট্রোডাকশন পড়িয়ে দিলাম। এবার হচ্ছে যেটা বললাম যে এই হেমাটক্সিলিনের না কোনো নিজস্ব কোনো কালার নেই, হেমাটক্সিলিনের কালার নেই। তাহলে এই কালারটা আসে কোত্থেকে? কালারটা আসে হেমাটিন। হ্যাঁ, হেমাটিন থেকে। এই হেমাটিনটা আমরা পাবো কীভাবে? অক্সিডেশনের মাধ্যমে। তাহলে আমাদেরকে জানতে হবে যে অক্সিডেশন কীভাবে করা হয়। অক্সিডেশনের দুটো স্টেপ রয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে কেমিক্যাল দিয়ে। ঠিক আছে, ন্যাচারালভাবে করতে পারি, কেমিক্যাল দিয়ে করতে পারি। ন্যাচারালভাবে আমরা কীভাবে করতে পারি? আমরা স্টেনটাকে আমরা ধরো পাউডার রয়েছে, পাউডার আমরা করলাম, সেই পাউডারটাকে আমরা সানলাইটের মধ্যে এক্সপোজ করে দিতে হবে। কতদিনের জন্য? 3 মাসের জন্য। 3 মাসের জন্য আমাদেরকে, যার সাউন্ড অন আছে অফ করো। দেখো 3 মাসের জন্য ধরো একটা আমি নিলাম, আমি একটা পাত্র নিলাম, এর মধ্যে আমি স্টেন রেখে দিলাম, এটাকে আমি সানলাইটের মধ্যে দিচ্ছি, সানলাইটের মধ্যে আমি দিচ্ছি 3 মাসের জন্য, ফর 3 মান্থ। ঠিক আছে, তাহলে 3 মাস সময় লাগছে এটাকে অক্সিডেশন করতে, হেমাটিনে কনভার্ট করতে। এটা হচ্ছে ন্যাচারাল। এই যে আমি সানলাইটের মধ্যে দিচ্ছি এটাকে বলা হয় রিপেনিং। পরীক্ষার জন্য, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বা ভাইবার জন্য ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে রিপেনিং। হোয়াট ইজ রিপেনিং? তাহলে কি লিখবে? রিপেনিং হচ্ছে ন্যাচারাল অক্সিডেশন অফ হেমাটক্সিলিন। ঠিক আছে, যখন আমরা ওটাকে সূর্যের মধ্যে রেখে দেবো ওটাই হচ্ছে রিপেনিং। এটা খুব স্লো, 3 মাস সময় লাগে। কিন্তু যদি হেমাটক্সিলিনকে এইভাবে ন্যাচারালভাবে অক্সিডেশন করা হয় তাহলে এর কালারটা প্রচুর দীর্ঘস্থায়ী হবে, খারাপ হবে না, স্টেনটা ভীষণ ভালো থাকবে। আর কেমিক্যালভাবে কীভাবে করা হয়? কেমিক্যালে করা হয় হচ্ছে এই ডাইটার সাথে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 বা সোডিয়াম আয়োডেট বা মার্কিউরিক অক্সাইড, মেনলি মার্কিউরিক অক্সাইডটাই এসব ইউজ করা হয়। তারপর সোডিয়াম আয়োডেট কমনলি ইউজ করা হয়, এগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে ইনস্ট্যান্ট অক্সিডেশন হয়ে যাবে। এটা হচ্ছে কেমিক্যালে। কিন্তু এগুলো মানে বেশি দিন ভালো থাকবে না, মানে স্টেন বারবার বানাতে হবে যদি আমরা এই কেমিক্যালগুলো ইউজ করি। তাহলে এটা বোঝা গেছে, কারণ ওদের স্টেনিং ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে শুরু করে কেমিক্যাল ইউজ করলে। তাহলে এটা হয়ে গেল আমার অক্সিডেশন অফ হেমাটক্সিলিন। অ্যান্সার অবধি ক্লিয়ার হয়েছে তোমার? দেখো এরপরে আমরা কি দেখব? ডাই মডার্ন কমপ্লেক্স। ডাই কি কি হচ্ছে না, হেমাটক্সিন আর ইওসিন, এই ডাই দুটো আমরা ইউজ করছি। এবার মডার্ন জিনিসটা কি? মডার্ন জিনিসটা কি দেখো, ডাই আমরা ইউজ করছি কি না হেমাটিন। হেমাটিন ইউজ হচ্ছে কালারের জন্য, কিন্তু হেমাটিন হচ্ছে খুব উইক, এর চার্জ হচ্ছে খুব উইক, এ হচ্ছে উইক অ্যানায়ন। এ খুব আস্তে আস্তে স্টেন করবে, মানে নিউক্লিয়াসের সাথে খুব আস্তে আস্তে স্টেন করবে, বেশি টাইম নেবে, ভালোভাবে করবে না। তাহলে ভালোভাবে করানোর জন্য আমাদেরকে বাইরে থেকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? একটা মর্ড্যান্ট অ্যাড করতে হবে, এই মর্ড্যান্টটা কি হবে? মেটালিক সল্ট হবে, একটা মেটাল হতে হবে। এবার এখানে আমরা অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, আয়রন, তারপর হচ্ছে মলিবেডাম, টাংস্টেন, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে জানতে হবে এই মর্ড্যান্টের কাজ কি। মর্ড্যান্ট কি করে না, এই যে ডাই আর কালারের মধ্যে একটা অ্যাফিনিটি তৈরি করে। ঠিক আছে, মানে ডাইটাকে আরও ভালোভাবে কাজ করে, ডাইয়ের সাথে কম্বাইন হয়ে গিয়ে, মানে ওর চার্জটাকে আরও বাড়িয়ে দেয়। উইক যে অ্যানায়ন চার্জ ছিল এটাকে আরও বাড়িয়ে দেয়। কে করে এটা? মর্ড্যান্ট করে। কি কি মর্ড্যান্ট ইউজ করতে পারি আমরা? কোন কোন মেটালের? অ্যালুমিনিয়াম, আয়রন, মলিবেডাম, টাংস্টেন, এগুলো ইউজ করতে পারি। মর্ড্যান্ট ওয়াইজ এই হেমাটক্সিলিনের অনেক টাইপস রয়েছে। কোন হেমাটক্সিলিনে কোন মর্ড্যান্ট ইউজ করা হয় এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেমন হ্যারিসে আমরা আয়রন ইউজ করবো, এরকম। অক্সিডেশন হওয়ার ফলে কি হেমাটক্সিলিন রয়েছে,
হেমাটক্সিলাম ক্যাম্পেচিনাম গাছ থেকে আমরা পাচ্ছি, ওর ছাল থেকে হেমাটক্সিলিন, ওকে আমরা অক্সিডেশন করে দিচ্ছি, অক্সিডেশনের ফলে আমরা হেমাটিন পাচ্ছি। এখানে দেখো অক্সিডেশন হয়ে গেছে। এবার হেমাটিন যেটা পাচ্ছি তা এবার সে ভালোভাবে কাজ করছে না, এই জন্য আমরা ডাই মডার্ন কমপ্লেক্স একটা তো করছি। এই ডাই মডার্ন কমপ্লেক্স টিস্যুর সাথে বাইন্ড হয়ে যাচ্ছে এবং আমাদের যে ডিএনএর যে স্ট্যান্ড রয়েছে, কারণ কি হেমাটক্সিন কাকে স্ট্যান্ড করে? নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসে কে রয়েছে? ডিএনএ রয়েছে, এর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পুরো অক্সিডেশন। এই যে নিউক্লিয়াস কীভাবে স্টেন করছে, হেমাটক্সিন ইওসিন কীভাবে আমাদের সেলকে স্টেন করছে, এটা পুরো তার কেমিক্যাল রিয়াকশান। এটা পড়তে হয় না, জেনে রাখার জন্য পড়ে রাখতে হবে। এবার আমাদের হেমাটক্সিন কিছু টাইপস রয়েছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হেমাটক্সিনের টাইপস, এই টাইপসগুলো পড়তে হবে একটু। বললাম যে কোন মডার্ন ইউজ করছি তার ওপর ডিপেন্ড করে যে টাইপসগুলো হয়েছে। দেখো আয়রন হেমাটক্সিলিন, যদি আমরা আয়রন ইউজ করি, তারপর অ্যালাম, তারপরে হচ্ছে লিড, মলিবেডাম, এইগুলোই। আর অনলি হেমাটক্সিলিন যেখানে কোনো মডার্ন ইউজ হয় না, এরকম একটা রয়েছে। এবার এখানে দিয়ে রাখা রয়েছে, এটা দেখে নিই এখানে সমস্ত কী কী মডার্ন ইউজ করা হয়। হেমাটক্সিনের কিছু টাইপস রয়েছে, মেয়ার, তারপর হচ্ছে এলিস, হ্যারিস হেমাটক্সিন, এটা বেশি ইউজ করা হয়, কমন। ওখানে কি ইউজ করে? অ্যামোনিয়াম আর পটাশিয়াম অ্যালাম ইউজ করা হয় মডার্ন হিসাবে। আমাদের এক্সফোলিয়েটিভ সাইটোলজি রয়েছে, এখানে ভীষণ ভালোভাবে নিউক্লিয়াসকে স্টেন করে হ্যারিস হেমাটক্সিলিন, এই কারণে। আর মার্কিউরিক অক্সাইড দিয়ে এদের রিপেনিং করা হয়, এগুলো একটু পড়ে রাখবে। এবার এখানে একটা টার্ম পাবে যে ব্লুইং। ব্লুইং জিনিসটা কি দেখো, এবার এখানে রয়েছে ব্লুইং। ব্লুইংটা জানার আগে আমাদের এই প্রসিজিওর জানতে হবে যে হেমাটক্সিন ইওসিন আমরা কীভাবে করব। সেই প্রসিজিওরের মধ্যে একটা ব্লুইং বলে একটা জিনিস আছে, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা হেমাটক্সিন ইওসিন স্টেনটা যে করবো এর জন্য কী কী লাগবে আমাদেরকে রিকোয়ারমেন্টসটা দেখে নিই, তারপরে ব্লুইংয়ে যাবো, নাহলে বুঝতে পারবেন না নতুন জিনিস এটা ব্লুইং। এটা এরকম কথা আগে পাওনি। দেখো এ কী কী লাগবে, হেমাটক্সিলিন সলিউশন লাগবে, হেমাটক্সিন আর ইওসিন অবশ্যই লাগবে, এই দুটো জিনিস লাগবে, বুঝে গেছি। তারপরে হচ্ছে ধরো আমি প্রচুর পরিমাণে হেমাটক্সিন আমি দিয়ে দিয়েছি, অনেক হেমাটক্সিন দিয়েছি, একে তুলতে হবে। একে ওয়াশ করার জন্য আমরা কি ইউজ করি? আমরা রিফাইনাসিয়েটের জন্য আমরা কি ইউজ করি সব স্টেনে? অ্যালকোহল, তাহলে অ্যালকোহল লাগবে। এবার অ্যালকোহল আমরা বিভিন্ন গ্রেডের নিতে পারি, আমরা 70% নিতে পারি, আমরা 90% নিতে পারি, 50% নিতে পারি, এরকম আমরা বিভিন্ন গ্রেডের অ্যালকোহল নিতে হবে। তারপরে হচ্ছে অ্যাসিড অ্যালকোহল বলে একটা জিনিস হয়, এটা আমরা অ্যাসিড অ্যালকোহল নিতে পারি। এবার কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1% হাইড্রোক্লোরিক অ্যাসিড 70% অ্যালকোহলের মধ্যে যে আমরা মিক্স করে দিই সেটাই আমরা হয়ে যাবে অ্যাসিড অ্যালকোহল, সেটাই নিতে হবে। আর হচ্ছে ইওসিন বললাম, আর জাইলিন নেওয়া হয় শেষে ভালো করে ক্লিয়ারের জন্য, জাইলিন নেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। কী কী লাগবে? হেমাটক্সিলিন লাগবে, ইওসিন লাগবে, অ্যালকোহল লাগবে বিভিন্ন গ্রেডের 50%, 50, 70, 90%, 100%। তারপরে হচ্ছে আমাদের অ্যাসিড অ্যালকোহল লাগবে। অ্যাসিড অ্যালকোহল কোন অ্যাসিডের? না হাইড্রোক্লোরিক অ্যাসিডের। আর তার সাথে জাইলিন লাগবে। তাহলে প্রথমে কি দিতে হবে? হেমাটক্সিলিন স্টেন, তারপরে অ্যালকোহল দিতে হবে, তারপরে অ্যাসিড অ্যালকোহল, তারপরে ইওসিন, তারপর জাইলিন, এইভাবে পরপর দিয়ে রাখা রয়েছে। দেখো প্রথমে আমরা একটা টিস্যু এলো, ধর একটা টিস্যু স্যাম্পেল এলো, একটা টিস্যু এলো, এরকম ফিক্সিটিভের মধ্যে রাখা রয়েছে। টিস্যুটার আমরা কি করি? টিস্যুটার আমরা সাইজ শেপগুলো নিই, কালার লিখি, এটা কি হলো? গ্রসিং। এরপর আমরা ওকে আর একটা ফ্লুইডের মধ্যে আমরা দিই, ঠিক আছে? একটা ফ্লুইড রয়েছে কি না, NBS, ঠিক আছে? সরি, NBF, নর্মাল বাফার ফরমালিন। এটা একটা ফিক্সেটিভ, NBF এর মধ্যে আমরা দিই টিস্যুটাকে, ফিক্সেশন হলো। এরপরে কি করি? ধরো এটা বনি টিস্যু নয়, এরপরে আমরা কি করব? ফিক্সেশনের পরে আমরা করব হচ্ছে ডিহাইড্রেশন, মানে ওর থেকে জল বের করে নেবো টিস্যু থেকে, কারণ জল পুরো বের করলে তবেই প্যারাফিন ভালো করে ঢুকতে পারবে, জল ভেতরে থাকলে প্যারাফিন ভালো করে ঢুকতে পারবে না। ডিহাইড্রেশন হলো, ডিহাইড্রেশনের পর কি হবে না
ক্লিয়ারিং, ক্লিয়ারিংয়ের পর হবে হচ্ছে ইমপ্রেগনেশন মানে হচ্ছে ভালোভাবে প্যারাফিন ঢোকাবে। তারপরে হয় আমাদের কি এমবেডিং, হ্যাঁ এমবেডিং তার ওটাতে কি হয় একটা টিস্যু এরকম ব্লক বানানো হয়, প্যারাফিন দিয়ে একটা ব্লক বানানো হয়। এবার এই ব্লক হয়ে গেল, এরপরে কি হয় সেকশন কাটিং হয়। সেকশন কাটিং কিসে হয়? মাইক্রোটোম বলে মেশিন হচ্ছে, মাইক্রোটোমের সেকশনটা আমরা কাট করব। এবার সেকশন কাটিং এর পর আমরা কি করি, আমরা একটা স্লাইড নিই, স্লাইডের মধ্যে ওই সেকশনগুলো রাখি, রেখে ওগুলোকে আমরা ডিপ্যারাফিনাইজ করি। হ্যাঁ ডিপ্যারাফিনাইজ, টিস্যুর মধ্যে যে প্যারাফিন রয়েছে সেই প্যারাফিনটাকে আমরা বের করতে হবে। এবার স্টেন করার আগে প্যারাফিনটাকে বের করতে হবে। এবার প্যারাফিনটাকে আমরা বের করবো কীভাবে, একটা পাত্রে গরম জল রাখা হয়, গরম জলের মধ্যে এটাকে টিস্যুটাকে দেওয়া হয় যাতে প্যারাফিনটা গলে যায়। আর যদি নাও গলে যায় তাহলে আমরা জাইলিন দেব, জাইলিন দিলে পুরো প্যারাফিনটা চলে যাবে। এটা হলো ডিপ্যারাফিনাইজড। এখান থেকে এবার আজকে আমাদের পড়া শুরু হবে। তাহলে এই স্লাইডটা হলো, একে আমরা ডিপ্যারাফিনাইজড করতে হবে জাইলিন দিয়ে, কারণ এই প্যারাফিন না সরালে আমরা দেখতে পারবো না ভালোভাবে, আমরা স্টেন করতে পারবো না। এই জন্য আগে ডিপ্যারাফিনাইজড করতে হবে। এই জন্যই প্রথম পয়েন্ট রয়েছে ডিপ্যারাফিনাইজেশন, প্রথম স্টেপ। তাহলে কেন রয়েছে বুঝে গেছে প্যারাফিন। আবার প্যারাফিন তাহলে আমরা দেবো কেন, কারণ প্যারাফিন দেওয়া হয়, প্যারাফিন দিলে তবে আমরা ভালোভাবে ব্লকটাকে আমরা কাটতে পারবো, টিস্যুটাকে 3 থেকে 5 মাইক্রনের মধ্যে রাখতে হয়, মানে অনেক ছোটো। এই জন্য প্যারাফিন দিয়ে ওটাকে শক্ত করা হতো, কিন্তু স্টেন করার টাইমে প্যারাফিন লাগবে না, এই জন্য ওকে আবার বের করে দিতে হবে। এই জন্য ডিপ্যারাফিনাইজেশন করতে হয়, জাইলিনের মধ্যে দেওয়া হয়। গরম জলে তো পুরো ভালোভাবে হয় না, এই জন্য আবার জাইলিনের মধ্যে 10 মিনিট রাখা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে রিহাইড্রেশন। এবার স্টেন করা হবে ভালোভাবে, তো জল রাখতে হবে ভেতরে, এই জন্য আবার রিহাইড্রেশন করা হয়, মানে আবার আমরা জলকে আমরা আবার ঢোকাবো। জলকে আমরা ঢোকানোর জন্য কি করব, দেখো জল ডিহাইড্রেশনের জন্য আমরা কি করেছিলাম, অ্যালকোহলকে প্রথমে 70% রাখলাম, তারপর মানে 70% অ্যালকোহলের টিস্যুটাকে রেখেছিলাম, তারপরে 80, তারপরে 90, তারপর 95, তারপরে 100, এরকম অ্যালকোহলের মধ্যে আমরা টিস্যুকে রেখেছিলাম ডিহাইড্রেশনে। আর রিহাইড্রেশনে খেলে কি হবে, রিহাইড্রেশনে উল্টো জিনিস হবে। তাহলে আমরা প্রথমে টিস্যুটাকে মানে এই টিস্যুটাকে আমরা কোথায় রাখবো, 100% অ্যালকোহলে রাখবো, মানে অ্যাবসোলিউট। তারপরে 95% অ্যালকোহলকে কি বলা হয় মনে আছে, ক্লাস 10 পড়া ছিল। 95% অ্যালকোহলকে আমরা কি বলি, এই যে 95% অ্যালকোহলে 1 থেকে 2 মিনিট রাখতে হবে, এটাকে আমরা কি বলি, রেকটিফাইড স্পিরিট। মনে পড়েছে, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, রেকটিফাইড স্পিরিট। তারপরে হচ্ছে 90-তে রাখবো, তারপরে 80-তে, তারপর 70-তে বা 60-তে, এরমভাবে আমরা রাখবো, মানে শেষ থেকে শুরু হবে। এটাই হচ্ছে আমাদের রিহাইড্রেশন। 95% হলো, তারপর হলো 80%, তারপর 60%, এরমভাবে আমরা 1 থেকে 2 মিনিট করে আমরা রাখবো টিস্যুটাকে, তাহলে ওর মধ্যে আবার জল পুনরায় চলে আসবে। তারপর আমরা ট্যাপ ওয়াটারে ধুয়ে দেবো। এটা হলো ডিপ্যারাফিনাইজেশন প্রথম স্টেপ। তারপরে হচ্ছে রিহাইড্রেশন, দুটো হয়ে গেল। 3 নম্বর কি, নিউক্লিয়ার স্টেন বাই হেমাটক্সিন। এবার আমরা হেমাটক্সিলিন দিয়ে দেবো ওর মধ্যে, প্রাইমারি স্টেন যেটা, আমরা হ্যারিস হেমাটক্সিলিন 15 মিনিট রাখবো ওখানে, মানে 15 মিনিটের জন্য আমরা নিয়ে দেবো। এরপরে আমরা কি, প্রাইমারি স্টেন দেওয়ার পর কি করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। পুরোটাই তো নীল হয়ে গেল, এটাকে আমাকে আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য আমাদের কি করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন আমরা কি দিয়ে করি, অ্যালকোহল দিয়ে করি। এবার এখানে আমরা ইউজ করব হচ্ছে অ্যাসিড অ্যালকোহল। অ্যাসিড অ্যালকোহল কোন অ্যাসিড ইউজ করব, আমরা HCl ইউজ করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 1% হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা 70% অ্যালকোহলের মধ্যে মিক্স করে দেবো, তাহলে আমরা অ্যাসিড অ্যালকোহল পেয়ে যাব। অ্যাসিড অ্যালকোহল মানে কি, অ্যাসিড প্লাস অ্যালকোহল। তাহলে একটা অ্যাসিড থাকবে কোথায়, অ্যালকোহলের মধ্যে। কোন অ্যালকোহল, 70% অ্যালকোহল। আর কোন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা হেমাটক্সিলিন দিয়ে দেবো, নিউক্লিয়ার স্টেন 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে কি করব, ডিফারেন্সিয়েশন। এই অ্যাসিড অ্যালকোহল আমরা দিয়ে দেবো 1%, হয়ে গেল। এবার অ্যাসিড অ্যালকোহল দেওয়ার পরে আমরা ওটাকে আবার জলে ধুয়ে নেব। এবার হচ্ছে আসল জিনিস, ব্লুইং।
ব্লুইং জিনিসটা কি? ব্লুইং কীভাবে করা হচ্ছে? পুরো পুরো স্টেনটাই তো ব্লু হয়ে গেছে, তাহলে আবার ব্লু আবার আজ আলাদা করে কি বলছে দেখ, ওয়াশ বাই রানিং ট্যাপ ওয়াটার ফর 10 to 15 মিনিটস। মানে আমরা কি করলাম, হেমাটোক্সিলিন স্টেন দিলাম, মানে প্রথমে ডিপ্যারাফিনাইজেশন, তারপরে ডিহাইড্রেশন, তারপরে হচ্ছে হেমাটোক্সিলিন স্টেন দিলাম, তারপরে হচ্ছে অ্যাসিড অ্যালকোহল দিলাম, অ্যাসিড অ্যালকোহল, তারপরে আমরা কি করছি, ব্লুইং করছি। ব্লুইং কীভাবে করছি, আমরা ট্যাপ ওয়াটারের মধ্যে আমরা রেখে দিচ্ছি, ওয়াটারের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। তখন আমরা এবার যখন ব্লু কালার আমরা দেখতে পাবো, ওটাই হচ্ছে ব্লুইং। এরকম ব্লুইং কমপ্লিট হবার পর আমরা কাউন্ট স্টেন দেবো, ইওসিন দেবো, আমাদের কাজ মিটে গেল। ইওসিন দেবো, তারপরে 2 থেকে 3 মিনিট ওয়েট করব, তারপরে আমরা আবার ডিহাইড্রেশন করতে হয়, আবার 95% অ্যালকোহল, অ্যাবসোলিউট মানে হচ্ছে 100% দিয়ে আমরা রাখবো, তারপর আবার ক্লিয়ার করব, তারপরে মাউন্ট করব ডিপিএক্স এর মধ্যে, ব্যাস আমাদের কাজ শেষ। এবার এই ব্লুইংকে আমরা কেন করবো, এটা কি দরকার, জল আমরা আবার কেন দেবো, তখন রাখবো, ব্লুইংটা কিসের জন্য, ওটাই আমরা এবার দেখবো। ব্লুইং ইম্পর্টেন্ট, যেই জিনিসগুলো তোমরা নতুন পাবে যে কোনো ক্লাসে, সেটাই জেনে রাখবে ইম্পর্টেন্ট। ব্লুইংয়ে কী করা হয়, ব্লুইংয়ে আমরা কী করছি, আমরা ট্যাপ ওয়াটারের মধ্যে রাখছি। ট্যাপ ওয়াটারের মধ্যে আমরা কেন রাখছি, টু রিমুভ দ্য এক্সেস হাইড্রোজেন আয়ন ফ্রম দ্য স্টেন ইজ নোন অ্যাজ ব্লুইং। মানে স্টেনের মধ্যে যে এক্সেস হাইড্রোজেন আয়ন রয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড আমরা যে দিয়েছিলাম, ওই হাইড্রোজেনটাকে বের করার জন্যই আমরা ব্লুইং করি। এটা হচ্ছে মেন প্রিন্সিপাল। এটা কখন করা হয় ব্লুইংটা, রিগ্রেসিভ স্টেনের ক্ষেত্রে। রিগ্রেসিভ কখন করা হয়, যখন আমরা আস্তে আস্তে কম থেকে বেশি স্টেনের দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে রিগ্রেসিভ। আর ব্লুইং করলেই আমরা নিউক্লিয়াসের কালারটা আমরা ব্লু পাবো। আর ব্লুইংয়ের জন্য আমাদের পিএইচ 8.5 অবধি বেড়ে যায়। কি করা হয়, রানিং ট্যাপ ওয়াটারে, ধরো এটা স্লাইডে রয়েছে, টিস্যু রয়েছে, ট্যাপ ওয়াটারের মধ্যে, রানিং ট্যাপ ওয়াটারের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখা হয়। বা আর একটা জিনিস রয়েছে, স্ক্রট ট্যাপ ওয়াটার, যার পিএইচ 8 থাকে, সেটাতে আমরা 2 থেকে 3 মিনিট রাখলেও হয়ে যাবে। বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, মানে আমাকে মেনলি অ্যালকালাইন জিনিসের মধ্যে রাখতে হবে, আর আমাদের ট্যাপ ওয়াটার হচ্ছে অ্যালকালাইন, ওটার মধ্যে আমরা 10 থেকে 15 মিনিট রাখতে পারি, বা স্কট ট্যাপ ওয়াটারে রাখতে পারি, বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে 2 থেকে 3 মিনিট রাখতে পারি, বা অ্যামোনিয়াম ভ্যাপরের মধ্যে রাখতে পারি কিছু সেকেন্ড। কারণ কি, অ্যামোনিয়া হচ্ছে বেসিক অ্যালকালাইন, এই জন্যে মানে ব্লুইং করার মেন উদ্দেশ্য হচ্ছে হাইড্রোজেন আয়নটাকে বের করে দেওয়া, এক্সেস হাইড্রোজেন আয়নকে টিস্যু থেকে বের করে দেওয়া। তবে ওরা বেরোলেই তবেই ভালো করে নিউক্লিয়াস স্টেন হবে ব্লু কালার। এই স্কট ট্যাপ ওয়াটারের কম্পোজিশন কি, ম্যাগনেসিয়াম সালফেট আর জল, এই দুটো। ব্লুইং করলে আরও ভালোভাবে কালার পাবে নিউক্লিয়াস, আরও ব্লু হবে ভালো করে, এই জন্য ব্লুইং করা হয়। এবারে এই হ্যারিস হেমাটোক্সিলিন যে টাইপসগুলো রয়েছে না, এদের কি কি প্রপার্টি রয়েছে, কম্পোজিশন রয়েছে, এটা ভালো করে পড়ে রাখবি, চার্ট যেটা উপরে দেওয়া ছিল। আর ইওসিন দিয়ে আমরা যে কাউন্টটা স্টেন করি, ইওসিনের টাইপসগুলো একটু পড়ে রাখবে। এই সাইটোপ্লাজমকে কালার করে, কারণ কি, সাইটোপ্লাজম হচ্ছে, সাইটোপ্লাজমের চার্জ কি ছিল দিদি, সাইটোপ্লাজম তো পজিটিভ চার্জ, বেসিক। ঠিক আছে, আর ইওসিন হচ্ছে নেগেটিভ, এই জন্য ওকে অ্যাট্রাক্ট করছে। ইওসিনের কিরকম কালার দেবে, রোজি রেড টু পিঙ্ক, পিঙ্কের বিভিন্ন ভ্যারাইটি দেবে। আমরা ইওসিন বানানো হয় কীভাবে, 1% ইওসিন বানানো হয় ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে দেওয়া হয়, 1% ইওসিন আমরা ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে দেবো, বা অ্যালকোহলের মধ্যে আমরা দিয়ে দেবো, সেটাই হয়ে যাবে আমাদের কাউন্টার। এবার ইওসিনের কিছু টাইপস রয়েছে, যেমন হেমাটক্সিনের টাইপস হচ্ছে, হ্যারিস হেমাটক্সিলিন আছে, এর 3টে টাইপস, ইওসিন ওয়াই, বি আর ইথাইল ইওসিন, 3টে। ইওসিন ওয়াইটাই মেনলি ইউজ করা হয়, প্রথমটা ইউজ করা হয়, ইউলোইস আছে, এটা ইউজ করা হয়। আমরা রেজাল্টে তাহলে কী কী পাবো, দেখো, যে ব্লু কালারগুলো আমরা দেখতে পাচ্ছি, ব্লুগুলো হচ্ছে কি না আমাদের নিউক্লিয়াস, ব্লুগুলো নিউক্লিয়াস, ব্লুইং হয়েছে, আর সাইটোপ্লাজমগুলো সব পিঙ্কিশ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নর্মাল, এটা নর্মাল, এটা হচ্ছে নর্মাল, যদি ঠিকঠাকভাবে স্ট্রেন হয় আমরা নর্মাল এটা দেখতে পাবো, এগুলো আমরা দেখবো না।
এই স্লাইডগুলো দেখে হচ্ছে ডাক্তাররা, এমডি প্যাথোলজিস্টরা দেখে। আমাদের কাজ হচ্ছে স্টেন করা অবধি, এরপরের কাজ ডাক্তারদের। দেখো এবার আমি তো দেখলাম এটা নর্মাল, এবার অ্যাবনর্মাল কিছু দেখি। দেখো এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। দেখো নিউক্লিয়াসটা খুব হালকা, একদম পেল, পুরো বোঝাই যাচ্ছে না ভালোভাবে, কোথাও ব্লু দেখতেই পাওয়া যাচ্ছে না, খুব হালকাভাবে হয়েছে। আর এখানে দেখো নিউক্লিয়ার মানে নিউক্লিয়াস স্টেন যেটা ছিল হেমাটক্সিলিন প্রচুর কালার নিয়েছে, এক্সেস একদম কালার নিয়ে নিয়েছে, বোঝাই যাচ্ছে না কোনটা নিউক্লিয়াস কোনটা সাইটোপ্লাজম। এত নিউক্লিয়াস হয় না, এটা স্টেনের গন্ডগোল হয়েছে, এটা টু ডার্ক আর এটা টু লাইট, উল্টো হয়ে গেছে। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। আর নর্মাল ছিল প্রথমে যেটা দেখালাম ওইটা। আর এইটা দেখো হচ্ছে যদি আমরা প্যারাফিনাইজেশন ভালোভাবে না করি, ডিপ্যারাফিনাইজেশন শেষে যে আমরা করছি না, গরম জলে রাখছি, জাইলিন দিচ্ছি, যদি না করি ভালোভাবে এইরকম হবে, আমরা এরকমভাবে দেখতে পাবো। এই জন্যই ভালোভাবে ডিপ্যারাফিনাইজেশন করতে হয়। এবার তাহলে এই যে দেখলাম অ্যাবনর্মালগুলো কখন হবে, কেন হয়, হলে আমরা কি করব, এটাকে বলে ট্রাবেল। হ্যাঁ বলো। ডিপ্যারাফিনাইজেশন বলেছিলে, জাইলিন ছাড়া আর একটা কি দিয়ে করা যায় বলেছিলে? গরম জল। প্যারাফিন কি মোম, মোম কিভাবে যাবে, আমি যদি গরম জলের মধ্যে রাখি কিছুক্ষণ গলে যাবে, এবার ওটা তো পুরোপুরি তো যায় না, এই জন্যে ওর প্রথমে গরম জলে রাখা হয়, তারপর ওটাকে আবার জাইলিন দিয়ে দেওয়া হয় ওর মধ্যে। জাইলিন দিলে ওগুলো চলে যাবে অটোমেটিক, প্যারাফিন চলেই যায়, জাইলিন দিলে পুরো ক্লিয়ার হয়ে যায় সব কিছু। এই জন্য আমাদের মাইক্রোস্কোপ আমরা কি করি, অয়েল ইমার্শন দিয়ে দেখার পরে আমরা সিডারুল অয়েল দিয়ে দেখা হয়ে গেল, তারপর আমরা একটা টিস্যুতে জাইলিন নিয়ে সেটা আমরা মুখ মুছে দিই না লেন্সটা। হ্যাঁ দিদি। হ্যাঁ এই কারণেই, কারণ জাইলিনের এই ক্লিয়ারিং ক্যাপাসিটি রয়েছে ভালো, খুব ভালো, এই জন্যই জাইলিন ইউজ করা হয়। আচ্ছা ধরো এই প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমগুলো ঠিক করার জন্য কি করতে হয়, এটাই হচ্ছে ট্রাবেল শুটিং। ট্রাবেল শুটিংটাও পরীক্ষায় আসে বা ভাই ভাই ধরে ট্রাবেল শুটিং, ব্যাচেলারদের এটা ট্রাবেল শুটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। ধরো নিউক্লিয়াসের কালার খুব পেল হয়েছে, খুব হালকাভাবে স্টেন হয়েছে, কেন হয়, আমি যেটা দেখলাম পুরো হালকা একদম স্টেন হয়েছে, যেটা এইটা খুব হালকা একদম স্টেন হয়েছে, এগুলো খুব হালকা স্টেন হয়েছে, বোঝা যাচ্ছে না কোনটা নিউক্লিয়াস, এটা কেন হয়েছে। তাহলে এটা হলে আমরা কি কি করতে পারবো, এর কমন কজ কি কি রয়েছে, টু মাচ ডিফারেন্সিয়েশন, মানে আমরা প্রচুর পরিমাণে ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। ডিফারেন্সিয়েশন কি দিয়ে করি, আমরা ডিফারেন্সিয়েশন অ্যালকোহল দিয়ে করি, মানে আমরা প্রচুর পরিমাণে অ্যালকোহলে বেশি টাইম রেখে ফেলেছি আমরা, তাহলে হতে পারে এটা। বা টু লেস টাইম হেমাটক্সিলিন, মানে হচ্ছে আমরা হেমাটক্সিলিন আমরা খুব কম পরিমাণে দিয়েছি, এটা হতে পারে। বা ডিক্যালসিফিকেশন যখন আমরা করেছিলাম তখন বেশি পরিমাণে ডিক্যালসিফিকেশন করে ফেলেছি বনি টিস্যুর হলে। বা হেমাটক্সিলিন ইজ ওভার অক্সিডাইজ, এই টার্মটা ইম্পর্টেন্ট, হেমাটক্সিলিন ওভার অক্সিডাইজ মানে কি, হেমাটক্সিন একটা জিনিস বলেছিলাম না, হেমাটক্সিলিন মানে যদি আমরা ন্যাচারাল উপায়ে করি, মানে হচ্ছে যদি আমরা ওই সূর্যের আলোতে 3 মাস রেখে করি তাহলে আমরা ভালোভাবে পাবো, মানে ওটার ফল ভালো হবে, স্টেন ভালো হবে। কিন্তু যদি আমরা কেমিক্যাল দিয়ে করি তাহলে কেমিক্যাল দিয়ে করলে কি করতে হয়, তার মানে অনেক ওটাকে আবার রিপ্লেস করতে হয়, স্টেনটাকে নতুনভাবে আরও বানাতে হয় কিছুদিন ছাড়া ছাড়াই। যদি আমরা না করি তাহলেও স্টেনিং ক্যাপাসিটি কমে যাবে, এই হেমাটক্সিলিনের স্টেনিং ক্যাপাসিটি কমে যাবে। কীভাবে কমে যাবে, ওভার অক্সিডাইজড হয়ে যাবে, মানে বেশি যদি অক্সিডাইজ করে দিই, এগুলো এই জন্যই হয়। তাহলে আমরা কি করবো সেই টাইমে, রেমিডিস কি কি রয়েছে, কীভাবে আমরা সলিউশন পেতে পারি সেটা এখানে দিয়ে রাখা হয়েছে। স্টেন ইজ ইন হেমাটক্সিলিন এগেন, মানে আমরা হেমাটক্সিলিন স্টেন দিয়ে আবার করতে হবে, বা হেমাটক্সিলিনকে অনেক লঙ্গার ডিউরেশনের অনেকক্ষণ ধরে রাখতে হবে, খুব অল্প সময়ের জন্য রাখা যাবে না। তারপরে হচ্ছে হেমাটক্সিলিন সলিউশনটাকে চেঞ্জ করতে হবে। এবার যদি ডার্কলি স্টেন্ড হয়ে যায়, এবার যদি এইটা হয়ে যায়, মানে নিউক্লিয়াস প্রচুর ডার্ক হয়ে গেছে, এটা কখন হবে তাহলে, কোন কোন কারণে হতে পারে, তুমি একটা দুটো বলো দেখি, কখন বেশি পরিমাণে হতে পারে, মানে ডার্ক নিউক্লিয়াস কখন হতে পারে, যখন আমরা খুব বেশি পরিমাণে হেমাটক্সিলিন আমরা অনেক বেশি সময় ধরে রাখবো, ধরো আমি 30 মিনিট রেখে দিয়ে চলে গেলাম, তাহলে হয়ে যেতে পারে বেশি এরকম কালার নিয়ে নিতে পারে। বা ডিফারেন্সিয়েশন আমরা যদি কম, এই যে অ্যাসিড অ্যালকোহল যে আমরা দিচ্ছি এটা আমরা কম সময়ের জন্য রাখলাম, বেশি দিলাম না, তখন হতে পারে। বা সেকশন যেটা
3 থেকে 5 মাইক্রন হতে হবে এর ডায়ামিটার, থিকনেসটা। এটা আমি আরও মোটা করলাম, এটা আমি 3 থেকে 5 না করে এটা আমি করে দিলাম হচ্ছে 10 মাইক্রোমিটার, 10 থেকে 15। তাহলে একদম মোটা হয়েছে টিস্যুটা, তখন নিউক্লিয়াস ডার্ক হয়ে যেতে পারে। তাহলে এর উপায় কি, রেমেডি কি? সেকশনটাকে আবার কাটতে হবে ছোট করে, আরও ছোট করতে হবে, বা ডিকালারাইজ করতে হবে, মানে আরও ডিফারেন্সিয়েশন, আরও অ্যাসিড অ্যালকোহল দিতে হবে, এগুলোই করতে হবে। এবার যদি নিউক্লিয়াস রেডিশ ব্রাউন দেখি, যদি আমরা লাল দেখি নিউক্লিয়াসকে, তাহলে কি ভালোভাবে ব্লুইং হয়নি, ব্লু কালার নেয়নি ভালোভাবে, মানে জলে আমরা ভালোভাবে রাখিনি ট্যাপ ওয়াটারে, বা হেমাটক্সিলিন হচ্ছে ডিজেনারেট করতে শুরু করেছে, মানে খারাপ হতে শুরু করে দিয়েছে। এই সবগুলোর একটাই উপায়, যে হেমাটক্সিলিনের অক্সিডেশন স্টেটাসটা চেক করতে হবে, কারণ হেমাটক্সিলিন অক্সিডেশন যদি খারাপ হয়ে যায়, সেই হেমাটক্সিলিন দিয়ে আর ভালোভাবে স্টেন হবে না। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবে। এখানে যে বাকিগুলো যে দিয়ে রাখা রয়েছে সেম, এইগুলি একই কারণ, এগুলো পড়ে নিও তোমরা। এবার ক্লিয়ারিং দ্য স্মিয়ার, মানে আমাদের তো পুরো স্মিয়ার তৈরি হয়ে গেল, ডিপিএক্স দিয়ে এসব হয়ে গেল। এবার কি করতে হবে দেখো, মানে ডিপিএক্স দেওয়ার আগে মানে স্টেন হলো, মানে আমরা দিয়ে দিলাম, এবার ক্লিয়ার করতে হবে। ওদের তো আরও তো অনেক যেগুলো আমাদের লাগবে না, ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে, সেগুলোকে আমাদের বের করার জন্য ক্লিয়ার করতে হবে। ক্লিয়ারিং একটা জিনিস দিয়েই করা হয়, জাইলিন। ক্লিয়ারিং কথাটা যেখানে যেখানে পাবে সেখানে জেনে রাখবে জাইলিন কথাটা থাকবে। ক্লিয়ারিং জাইলিন দিয়েই করা হয়। কেন আমরা আবার ক্লিয়ার করবো, যাতে ওতে যেগুলো আলাদা আরও সব পার্টিকেল আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। কারণ কি, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসারাঙ্ক RI, আমরা যখন কভার স্লিপ দিয়ে চাপা দিয়ে মাউন্ট করব ডিপিএক্স দিয়ে, যাতে মাউন্টিং করার পরও আমরা মাইক্রোস্কোপে ভালোভাবে দেখতে পাই, সেই জন্যেই এই ক্লিয়ার করা হয়। কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি একই না হয়, প্রতিসারাঙ্ক এক না হলে, নিচ থেকে যখন আলো আসবে মাইক্রোস্কোপে আমরা ভালোভাবে দেখতে পারবো না, আবছা দেখবো। এবার মাউন্টিং কেন আমরা করি, মাউন্টিং আমরা কেন করি, মাউন্টিং আমরা করি হচ্ছে টু স্টোর অর প্রিজার্ভ, মানে ওই স্টেনটা, মানে ওই টিস্যুটাকে আমরা প্রিজার্ভ করে রাখার জন্য, ওই মানে ওই স্টেনটাকে, স্লাইডটাকে আমরা স্টোর করে রাখার জন্য বা প্রিজার্ভ করে রাখার জন্য আমরা রাখি। আমরা কি বারবার ওটাকে স্টেন করব না। আমরা কি জানি, যখন কোনো পেশেন্টের বায়োপসি করা হয়, মানে সেই টিস্যুটা এনে তার স্টেন করা হয়, টিস্যুটা যতদিন অবধি পেশেন্টটা বেঁচে থাকবে সেটা প্রিজার্ভ করে রেখে দিতে হবে। পেশেন্ট মারা গেলে তখন আমরা নষ্ট করতে পারি সেটাকে বা ডিসকার্ড করতে পারি, কিন্তু যতদিন পেশেন্ট বেঁচে থাকবে ততদিন আমাদের সেই বায়োপসি থেকে যেই টিস্যুটা বেরিয়েছে সেটা আমাদের যত্ন করে রেখে দিতে হবে। আর ওই স্লাইডগুলোকে আমরা রেখে দিতে পারি। এই জন্য ডিপিএক্স দিয়ে মাউন্ট করতে হবে। মাউন্টিংয়ের জন্য আমরা ডিপিএক্স ইউজ করতে পারি, আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। মানে মাউন্ট করা হয় এই কারণেই, যাতে ওটাকে আমরা অনেক দিন ধরে প্রিজার্ভ করতে পারি। আর মাউন্টিং মিডিয়া কী কী রয়েছে, তিন রকম রয়েছে, নিউট্রাল, সিনথেটিক, অ্যাকুয়াস। নিউট্রাল হচ্ছে এই ক্যানাডা বালসাম, সিনথেটিক হচ্ছে ডিপিএক্স, এটা মেনলি ইউজ করা হয়, আর অ্যাকুয়াস হচ্ছে গ্লিসারিন আর পলিভিনাইল অ্যালকোহল। ডিপিএক্সটা ইউজ করা হয়, সিনথেটিক রেজিন। এই বাকিগুলো ইউজ করা হয় না, কারণ ওগুলো খুব ড্রাই হয়ে যায়। পার্মানেন্ট মাউন্টিংয়ের জন্য ডিপিএক্স ইউজ করা, কানাডা বালসাম ইউজ করা, কিন্তু ওটা মানে জাইলিনে সলিউবেল, এই কারণে ইউজ করা হয় না। এখানে একটা জিনিস, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কভার স্লিপের থিকনেস কত। কভার স্লিপের থিকনেস হচ্ছে 0.13 to 17 mm কভার স্লিপের থিকনেস হয়। এটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য। আজ অব্দি ক্লিয়ার হয়েছে আজকের পড়াটা?